সবাইকে স্বাগত আমাদের ফিজিক্স দাদা ইউটিউব ক্লাসে। আমি তোমাদের সেন্টু স্যার। তো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে এসেছি। আসলে তোমরা অনেকদিন ধরে চাইছিলে যে স্যার আমাদের আগামী সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য যদি আপনি কিছু নির্দেশিকা বা কিছু প্রশ্ন যদি আমাদেরকে একটু বলে দিতেন, তাহলে আমরা সেই মতো প্রস্তুতি নিতে পারতাম। তো সবাইকে জানিয়ে রাখি, তোমাদের আগামী কয়েকদিন পরে সেকেন্ড সামেটিভ পরীক্ষা। যদিও এটা স্কুলগুলোর উপর নির্ভর করে, তো আমি ধরে নিচ্ছি মোটামুটি সমস্ত স্কুলেই আগস্টের ফার্স্ট উইকে অথবা সেকেন্ড উইকে মাধ্যমিকের সেকেন্ড সামেটিভ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সেই পরীক্ষার লক্ষ্যে আমি তোমাদের সঙ্গে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা থাকে বিভিন্ন স্কুলে, আমি সেরকম কিছু প্রশ্ন আজকে তোমাদের সামনে রাখবো। তো এবার বলি একটা কথা, যে এই যে পরীক্ষা, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য নয়। এই প্রশ্নগুলো তোমাদের আগামী মাধ্যমিক 2027 সেই লক্ষ্যেও কিন্তু আমি রেখেছি। যদিও আমি আবারও মাধ্যমিকের অন্তিম পরীক্ষার আগে তোমাদের সঙ্গে সাজেশন নিয়ে একটা ভিডিও করব। তো আজকে তোমাদের এই ভিডিওটা শুধুমাত্র সেকেন্ড সামেটিভ পরীক্ষার লক্ষ্যে। তো আজকে যে প্রশ্নগুলো আমি এখানে রেখেছি, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে রেডি করে নেবে। যদিও তোমরা অনেক প্রশ্নগুলো অনেকগুলোই পড়ে নিয়েছো, উত্তরগুলো রেডি আছে, তো আরেকবার দেখে নাও তো যে এই প্রশ্নগুলোকে আমরা রেডি করেছি তো, বা এই পরীক্ষার সিলেবাসটা বা কি। অনেকে এমনও আছে আমি দেখেছি যারা হয়তো সেকেন্ড সামেটিভ পরীক্ষার হয়তো গল্প কবিতাগুলো ঠিকঠাক এখনো বুঝে উঠতে পারেনি। তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুব দরকারি। আমাদের আজকের এই ভিডিওতে সিলেবাস নিয়ে আমি আলোচনা করব। আমি আলোচনা করব এই পরীক্ষায় নম্বর বিভাজন কি রয়েছে, আর আলোচনা করব যে নমুনা প্রশ্নপত্র কেমন হয়। তো চলো তাহলে দেখা যাক। দেখো, আমাদের এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য যে যে টপিকগুলো রয়েছে, কি রয়েছে দেখো, গল্পের মধ্যে রয়েছে বহুরূপী এবং পথের দাবি। এই দুটো গল্প কিন্তু আমাদের এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য রয়েছে। এরপর দেখো, কবিতা থেকে রয়েছে দুটো কবিতা, এক অভিষেক আর দুই হচ্ছে প্রলয় উল্লাস। আর আমাদের আরেকটি টপিক রয়েছে নাটক, সেখান থেকে রয়েছে সিরাজদৌলা। যদিও নাটক তোমাদের সিলেবাসে একটি রয়েছে, তো এই নাটক রয়েছে। তবে একটা টপিক কিন্তু এবার বাদ আছে, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের প্রবন্ধ। এবার কিন্তু প্রবন্ধ নেই। এবার দেখো, আমাদের আরেকটি টপিক যেটা আমাদের সহায়ক পাঠ, যেটাকে আমরা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বলি, তো সেই কোণে থেকে এবার আমাদের পড়তে হচ্ছে 32 নম্বর পৃষ্ঠা থেকে 50 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আমাদের পড়তে হবে। অর্থাৎ যদি আমরা দেখি যে সপ্তম অধ্যায় থেকে দশম অধ্যায়ের মধ্যে আমাদের কিন্তু এবারের জন্য প্রস্তুতি নিতে হবে। তারপর দেখো, ব্যাকরণ থেকে এবার একটাই টপিক রয়েছে, সমাস। তোমাদের গত সামারটিপে, অর্থাৎ ফার্স্ট সামারটিপে তোমাদের কিন্তু ছিল কারক, আর এই দ্বিতীয় সামারটিপ এখানে কিন্তু রয়েছে সমাস। আর কি রয়েছে এবার নির্মিতির মধ্যে যদি বলি, তাহলে নির্মিতির মধ্যে রয়েছে একটাই টপিক, সেটা হচ্ছে প্রতিবেদন। তবে হ্যাঁ, বলে রাখি যে তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষায় এই নির্মিতির জায়গায় কিন্তু দুটো টপিক থাকবে, একটা প্রতিবেদন আর একটা হচ্ছে সংলাপ। তো তোমাদের সেটা অপশনাল থাকবে, তোমরা যে কোনো একটা বিকল্পকে বেছে নিয়ে করতে পারো। তো আমি, যারা আমাদের ব্যাচের সঙ্গে যুক্ত আছো, তারা অবশ্যই আমি তাদেরকে সংলাপ লিখনটাকে সাজেস্ট করি। তবে আমি দুটো টপিকই করাবো তোমাদের, ঠিক আছে? হয়তো আমি ইউটিউবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এবার চলে আসি। দেখো, এই যে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার কত নম্বরের পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু টোটাল 40 নম্বর। তাহলে এই 40 নম্বরের পরীক্ষার বিভাজনটা কিরকম হবে দেখো, এখানে এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অবশ্যই ব্যাকরণ সহ। এখানে ব্যাকরণ এবং টেক্সট উভয়ই থাকবে, কিন্তু নাটক থেকে কোনো প্রশ্ন থাকবে না, এটা মাথায় রাখতে হবে। নাটক থেকে শুধু একটাই 4 নম্বরের প্রশ্ন হয়। তাহলে এমসিকিউ প্রশ্ন হবে কয়টি? 8টি, যার প্রতিটির মান 1, অর্থাৎ 8 নম্বর। এবারে আসি এসিকিউ। এসিকিউ অর্থাৎ যেটি আমরা কম বেশি 20টি শব্দ উত্তর দিয়ে থাকি, এখানেও কিন্তু ব্যাকরণ থাকবে, অর্থাৎ ব্যাকরণ নির্ণয় কিংবা সংজ্ঞামূলক প্রশ্ন থাকতে পারে। এখানে আমাদের 7টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান 1, অর্থাৎ 7 নম্বর। এবারে আসছে আমরা ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন, যেটি আমরা 3 নম্বরের প্রশ্ন বলে আমরা জেনে আছি। তো এই প্রশ্নগুলো থাকবে তোমাদের গল্প থেকে একটি আর কবিতা থেকে একটি। মানে গল্প বলতে তোমাদের যে দুটো গল্প বললাম, বহুরূপী আর পথের দাবি, সেই দুটো গল্প, এবং কবিতা বলতে প্রলয়োল্লাস আর অভিষেক, এই দুটো কবিতা থেকে একটা। আর
তোমাদের গল্প থেকে একটা লিখতে হবে, হয়তো থাকবে দুটো করে কিন্তু লিখতে হবে একটা করে। তাহলে এখানে একটা এবং দুটো, তাহলে দুটো কোশ্চেনের জন্য 3 দুগুণ 6 নম্বর। এবার আসি রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের। এই 5 নম্বরের প্রশ্ন তোমাদের লিখতে হবে গল্প থেকে একটি, পরীক্ষার প্রশ্নপত্রে দুটো থাকবে, আর কবিতা থেকে একটি লিখতে হবে, তোমাদের প্রশ্নপত্রে দুটো থাকবে। তাহলে এখান থেকে আমরা 5 নম্বরে দুটো লিখলে 5 দুগুণ 10 নম্বর। এবার আসছে আমাদের নির্মিতির পাঠ, প্রতিবেদন রচনা 5 নম্বর। এখানে একটাই তোমাদের প্রতিবেদন লিখতে হবে, কিন্তু থাকতে পারে দুটো। আমি মানে বলছি দুটো, কিন্তু অনেক স্কুল রাখলে একটাই দিতে পারে, কিন্তু সে মতো দুটো করে দেওয়া দরকার, একটা অপশন থাকবে। কিন্তু অন্তিম পরীক্ষায় তোমাদের যে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা, সেখানে কিন্তু প্রতিবেদন এরকম দুটো থাকে না, প্রতিবেদন একটাই থাকবে, আর বিকল্প রূপে একটা সংলাপ লিখন থাকবে। কিন্তু এই সেকেন্ড সামারটিভ পরীক্ষায় যেহেতু শুধু প্রতিবেদন নিয়ে, তাই এখানে কিন্তু প্রতিবেদন দুটো থাকতে পারে। তো এই প্রতিবেদনটার নম্বর হচ্ছে 5 নম্বর, একটা লিখতে হবে, তাহলে 5 নম্বর। এবার আসি নাটক, আমাদের একটাই নাটক রয়েছে সিরাজদৌল্লা, সেখান থেকে কিন্তু নম্বর বিভাজন 4, অর্থাৎ একটি 4 নম্বরের প্রশ্ন লিখতে হবে, দুটো থাকবে প্রশ্নপত্রে, দুটো থাকবে, একটা লিখতে হবে, এটার নম্বর হচ্ছে 4 নম্বর। আর এই টোটাল হচ্ছে আমাদের দেখো 40 নম্বরের প্রশ্নপত্র। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নপত্রের বিষয়টা বুঝে গেলাম যে আমি যে প্রশ্নটা পেতে চলেছি সেকেন্ড সামারটিভে, সেখানে কত নম্বরের বিভাজন করা রয়েছে। তাহলে এবার চলে আসি আমরা পরের টপিকে। দেখো আমি এই টপিক মানে এই হচ্ছে সিলেবাসের যে যে সিলেবাসগুলো তোমাদের বললাম, তোমাদের আরেকবার দেখিয়ে দিই সিলেবাসগুলো কি রয়েছে। দেখো সিলেবাসে রয়েছে গল্প বহুরূপী পথের দাবি, কবিতা অভিষেক প্রলীলাস, ঠিক আছে, এবং নাটক সিরাজদৌল্লা। তো এই টপিকগুলো থেকে এবং এখান থেকে কোন কোন প্রশ্নগুলো আমি আগামী পরীক্ষার জন্য একটু ভালো করে দেখে যাব, এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি রাখছি। তো দেখো এখানে প্রথম আমি রেখেছি পথের দাবি গল্প। এই গল্পের 3 নম্বরের প্রশ্ন। এই 3 নম্বরের প্রশ্নের মধ্যে আমরা কি কি পড়বো? হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই সাজেশন কিন্তু 100% নয়, কারণ এই ধরনের পরীক্ষাগুলোতে, এই সামারটিভ পরীক্ষাগুলো যেহেতু স্কুলের উপর ভিত্তি করে চলে, তাই স্কুলে অনেক সময় তোমাদের হয়তো দু একটা প্রশ্ন তারা বলে দিতে পারেন, সেগুলো হয়তো আমার সাজেশনের মধ্যে নাও থাকতে পারে। তো তোমরা অবশ্যই স্যারের বলা সেই প্রশ্নটাকে ভালো করে রেডি করবে। আমি যে সাজেশন রেখেছি এই প্রশ্নগুলো বেশিরভাগ স্কুলে বিগত সালগুলোতে এসেছে, কিংবা এই প্রশ্নগুলো আসার মতো। তো এই প্রশ্নগুলো আমি রেখেছি যেগুলোকে গুরুত্ব দিয়ে দেখে যেতে হয়, তাতে কি হয় তোমাদের কিন্তু উত্তর মিস হয় না। তো আশা রাখছি তোমরা এর মধ্যে একটা দুটো কোশ্চিন কমন পেয়ে যাবে, না প্রত্যেকটা গল্প কবিতা থেকে বলছি কমন পেয়ে যাবে, এইটুকু বিশ্বাস নিয়ে তোমরা প্রশ্নগুলো মুখস্থ করো। দেখো 1 নম্বর প্রশ্ন, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা দেশের পরেই সে অনুভব করলো, কোন সিদ্ধান্ত ভ্রম বলে বিশ্বাস হলো, কোন ঘটনায় তা ভ্রম বলে প্রতিপন্ন হলো। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদের পড়তে হবে পথের দাবি থেকে, ভালো করে রেডি করবে, ঠিক আছে। তারপর দেখো বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সোলানা বজায় রয়েছে, বাবুটিকে তার স্বাস্থ্য এবং শখের পরিচয় দাও। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 5-এর জন্য দরকার, 3-এর জন্য দরকার, তো 3-এর জন্য তোমরা এটা পড়তে পারো, ঠিক আছে। তারপর দেখো তাছাড়া আমার বড় লজ্জা এই যে, অপূর্ব লজ্জার কারণ কি, সেটি তার লজ্জার বলে মনে হয়েছিল কেন, পথের দাবি থেকে এই প্রশ্নটা তোমরা দেখতে পারো। তারপর 4 নম্বর রেখেছি বাবাই একদিনের চাকরি করে দিয়েছিল, বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন। এগুলো আমি অনেক আলোচনা করেছি তোমাদের ইউটিউব ক্লাসে, তো এগুলো তোমরা একটু দেখে নিও। তারপর দেখো দয়ার সাগর পরকে সেজে দি নিজে খায়নি, এই কথাটি বক্তাকে তিনি কাকে কথা বলেছেন, কেন এই কথা বলেছেন। তোমাদের একটা সাজেশন দেবো আমি, যে প্রশ্নগুলো দেখবে মানে ছোট ছোট টুকরো টুকরো করা আছে, সেই প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে, এতে নাম্বারটা কিন্তু কাটার খুব চান্স কম থাকে। তো এই ধরনের প্রশ্নগুলো থাকলে ওটাকে আগে করবে, জাস্ট এক কথায় শুধু উত্তর দেবে প্যারা চেঞ্জ করে, ঠিক আছে। তারপর দেখো 6 নম্বর দিয়েছি, কিন্তু বুনো হাঁস ধরাই যেদের কাজ, বক্তাকে তার এই বক্তব্যের কারণ কি। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা 3 নম্বরের জন্য দেখবে, এর বাইরে কোনো প্রশ্ন দেখতে হবে না, যদি স্কুল কোনো এক্সট্রা প্রশ্ন না বলে দেয়। তো তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খাতায় লিখে রেডি করে ফেলতে পারো আগামী সেকেন্ড সামারটিভের জন্য। এবারে আসে দেখো পরের টপিক বহুরূপী। আমাদের আরেকটি গল্প আছে বহুরূপী, এই গল্পে দেখো কি কি প্রশ্ন রয়েছে, আগে তোমরা স্ক্রিনশট করে নাও প্রশ্নগুলো। তারপর দেখো এখানে বলছে, আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, বক্তাকে কে কেন সব তুচ্ছ করে সরে সরে পড়েছিল। তাহলে এগুলো কিন্তু 3 নম্বরের প্রশ্ন, হ্যাঁ এগুলো 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। তাহলে এখানেও দেখো আমি এই প্রশ্নটা তোমরা রেডি করবে। 2 নম্বর বলছে, ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল,
আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও রেডি করবে, ঠিক আছে। এরপরে দেখো আসছি, শুধু জল ফোটে ভাত ফোটে না, কার সম্পর্কে কথা বলা হয়েছে? ভাত না ফোটার কারণ কি? অর্থাৎ হরিদার যে ব্যক্তিগত জীবনে যে দুর্দশা, সেই দুর্দশার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপর দেখো 4 নম্বর রেখেছি, চমকে উঠলেন জগদীশ বাবু। জগদীশ বাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ আলোচনা করো। এগুলো হচ্ছে আমরা একটু দেখতে হবে 3 নম্বরের জন্য। এবার চলে আসছি দেখো কবিতা থেকে, দেখো 3 নম্বরের জন্য কবিতার মধ্যে কি রয়েছে? অভিষেক আর প্রলয় উল্লাস। তাহলে কবিতা দেখো আমি 3 নম্বরে গুলো বলছি, আমি এভাবে প্রত্যেকটা টপিক 3 নম্বর 5 নম্বর করে কিন্তু ভাগ করে নিয়েছি। তাহলে দেখো কি বলছি, ঘুচাবো অপবাদ বধির উপকূলে, বক্তাকে কোন অপবাদের কথা তিনি বলেছেন। তারপর দেখো এই অদ্ভুত বার্তা, কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে? কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনিকে তার কান্নার কারণ কি? নিশ্চয় ধ্বনি তোমরা জানো, মেঘনাদের স্ত্রী প্রমিলা। তারপর দেখো হাই বিধি বাম মমপতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? তারপরে দেখো সমূলে নির্মূল করিব পামরে আজি, অর্থাৎ কাকে পামর বলা হয়েছে? রামচন্দ্রকে পামর বলা হয়েছে। বক্তা তাকে কিভাবে সমূলে নির্মূল করবেন? ওই যে হয় তাকে বায়ু অস্ত্র উড়িয়ে দিবে, না হয় তাকে রাজপদে এনে বেঁধে এনে তার বাবার পায়ের নিচে তাকে রাখবেন। তো এই প্রশ্নগুলো তোমরা 3 নম্বরের জন্য প্রস্তুত করবে, ঠিক আছে। এরপর দেখো পরে আরেকটি কবিতা রয়েছে প্রলয় উল্লাস। এই কবিতা থেকে দেখো দেওয়া আছে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কি? চরাচর স্তব্ধ কেন? 1+2 নম্বর, ঠিক আছে। তারপর দেখো ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখী ঝড়, নূতনের কেতন কি? কিভাবে নূতনের কেতন ওড়ে? তাহলে এটাও তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রলয় উল্লাস থেকে। এর মধ্যে তুমি একটা প্রশ্ন কমন পাবেই, এটুকু আমি তোমাদের নিশ্চিত করতে পারি। তারপর দেখো ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি একটু বুঝিয়ে দাও। তাহলে এখানে সের পরিচয় 1 নম্বর, আর ভেঙে আবার গড়ার বিষয়টা বুঝিয়ে দিতে বলছে, এটার জন্য 2 নম্বর। এবার দেখো তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান, তারা কেন জয়ধ্বনি করবে? এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা এখানে স্টার মার্ক করে রাখতে পারো, এই প্রশ্নের অবশ্যই উত্তর রেডি করে যাবে। তারপরে দেখো তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের এই কথা বলেছেন, কেন বলেছেন? তোরা সব জয়ধ্বনি কর এই কথাটা কেন বলেছেন এবং কেন তারা জয়ধ্বনি করবে, ঠিক আছে। আসলে এই দুটো প্রশ্নের উত্তর বোধহয় একই রকম প্রশ্ন এসে, তো যাই হোক এটা মানে এক্সট্রা হয়ে গেছে, রিপিট হয়ে গেছে, হ্যাঁ রিপিট। চলো তারপরে আসি পরের কোশ্চেনে। দেখো এবার গল্প, আবার গল্প পথের দাবি, এবার 5 নম্বর। এটা অনেকেই তোমরা বলো যে স্যার 5 নম্বরের কোশ্চেন এতগুলো কি করে মুখস্থ করব, যদি একটু সাজেশন দিতেন কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে যাব। তো সেই জন্য তোমাদের জন্য আমি এই যে 4টা প্রশ্ন, হ্যাঁ 4টাই বোধহয় রয়েছে, হ্যাঁ 4টাই প্রশ্ন, বেশি রাখিনি। আশা করি 4টা প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো আমাদের যারা ব্যাচের ছাত্র রয়েছে তারা এই 4টা প্রশ্ন সম্বন্ধে খুব ভালো করে তাদের ধারণা আছে, আমার নোট তারা পড়েছো। যারা অন্যত্র থেকে দেখছো তাদেরকেও বলছি তোমরা বিভিন্ন স্যারদের কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু অবশ্যই রেডি করে নেবে, কেমন? তাহলে দেখো কি বলছে, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করলো? তার হাসি পাওয়ার কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পথের দাবি থেকে। তারপরে দেখো বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলনা বজায় আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 5 নম্বরের জন্য দরকার, 3 নম্বরের জন্য দরকার, ঠিক আছে। পরিধি কম বেশি করতে হয়। এবার দেখো বলছে 3 নম্বরটা, পথের দেবী রচনাংশে অপূর্ব চরিত্রটি আলোচনা করো। অনেক স্কুলে এই প্রশ্ন রাখতে পারে, দেখে রাখবে ভালো করে, অপূর্ব চরিত্র পয়েন্ট করে লিখবে, অ্যাটলিস্ট 4টি পয়েন্ট রাখবে। তারপরে দেখো প্রশ্ন রেখেছি, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সামনে হাজির করা হলো, এরপর থানায় যে ঘটনাটি ঘটলো সেটির বর্ণনা করো। অর্থাৎ থানার যে ঘটনা সেই ঘটনাটা লিখতে হবে, অর্থাৎ যে থানায় যাওয়ার পর অপূর্ব সেই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের সঙ্গে পুলিশের যে কথাবার্তা, যে ঘটনাগুলো ঘটেছিল, তার বেশভাষের পরিচয়, তার শারীরিক অবস্থার পরিচয়, সেগুলো কিন্তু তোমাদের সব সুন্দর করে লিখতে হবে, এটা রেডি করবে, ঠিক আছে। আসলে এগুলো তোমাদের কেন বলছি, যে হয়তো এই প্রশ্নগুলো তোমাদের এখনো রেডি করা হয়নি, তাহলে এগুলো আজ থেকে তোমরা রেডি করে নাও কিন্তু, কেমন? কারণ সময় কিন্তু এখনো আছে, নেই বলবো না, আছে এখনো 15 থেকে 20 দিন সময় তোমাদের হাতে আছে। এই মুহূর্তে তোমরা কিন্তু এগুলোকে আর একবার রেডি করে নাও। আমি জানি এগুলো তোমরা পড়েছো, কিন্তু আর একবার ফিরে দেখো এগুলোকে। এবার আসছি বহুরূপী গল্পে। এই গল্পে 5 নম্বরের প্রশ্ন, 5 মার্কসের কোশ্চেন গুলো কি কি আছে দেখো। দেখো বাইজিৎ ছদ্মবেশে রোজগার সেদিন মন্দ হয়নি, কার কথা এখানে বলা হয়েছে? অবশ্যই হরিদার কথা বলা হয়েছে। তিনি কত রোজগার করেছিলেন?
8 টাকা 10 আনা, আর তার সেদিনকার রোজগারের পদ্ধতি বর্ণনা করো। তাহলে এই প্রশ্নটার মান কিন্তু 1+1+3। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। এবার মারিত হাতি লুটিত ভান্ডার, কে কাকে কথা বলেছে? হরিদা তার বন্ধুদের উদ্দেশ্যে কথা বলেছে। প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এমন মন্তব্যের কারণ করো। কারণ কোন প্রসঙ্গে কথা বলা হয়েছিল? কারণ যখন জগদীশ বাবুর বাড়িতে সেই হিমালয় থেকে আগত সন্ন্যাসীর কথা বলা হয়েছিল, সেই গল্প শুনে হরিদা একটু মানে একটুখানি স্থির হয়ে যান। তারপর তিনি কিন্তু এরকম একটা তথ্য তুলে ধরেন যে এবার আমিও জগদীশ বাবু বাড়িতে যাব, আর এবার আর হাত পেতে বকশিস নয়, এবার মারিত হাতি লুটিত ভান্ডার, এরকম একটি তিনি কথা বলেছিলেন। তো যাক, আমরা এই তথ্যটাও একটু লিখে মানে তৈরি করে নেব। তারপর দেখো, সত্যি হরিদার জীবনে একটি নাটকীয় বৈচিত্র্য আছে। এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটাকে স্টার মার্ক করে রাখো। এই প্রশ্নটা প্রায়শই দেখবে তোমাদের স্কুলে আসবে কিন্তু। তাহলে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কেমন ছিল এটা আলোচনা করো, ঠিক আছে? তারপর দেখো 4 নম্বর, জগদীশ বাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনাগুলি ঘটেছিল সেই ঘটনার বর্ণনা দাও। অর্থাৎ আমরা দ্বিতীয় পর্বে দেখি যে ফুরফুরে এক সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়ির বারান্দার সামনে এক শান্ত সৌম্যবেশী এক সাদা পোশাক মানে সাদা পোশাক না, আদুর গা এবং পরনে একটা সাদা থান, এই রূপে একটা সন্ন্যাসী এসে হাজির হয়েছিল। তো সেই সন্ন্যাসীর যে দৈহিক বর্ণনা, তার যে জ্ঞানের কথা, এই সমস্ত বৃত্তান্ত কিন্তু তোমাদের এই কোশ্চেনের প্রসঙ্গে লিখতে হবে, রেডি করে নেবে, কেমন? এবার আসি আমি কবিতা। কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো কি কি রয়েছে, 5 মার্কসের প্রশ্ন এগুলো। তাহলে দেখো, কবিতা থেকে আমি প্রথমে যেটা রেখেছি, প্রলয়লাস কবিতা একদিকে ধ্বংসের চিত্র আর অপরদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। তাহলে যে ধ্বংস আর আশার বাণী, এই দুটো কিভাবে কবিতার মধ্যে সমান্তরালে প্রবাহিত হয়েছে সেটা নিয়ে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা দেখে রাখবে। 2 নম্বর প্রশ্ন রেখেছি, প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে। কারণ প্রলয় মানে কি? ধ্বংস, কিন্তু ধ্বংস তো দুঃখের কারণ হয়, কিন্তু এই কবিতায় কিভাবে প্রলয় উল্লাসের কারণ হয়ে উঠেছে সেটি আলোচনা করো। এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। 3 নম্বর, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, কেন ধ্বংসের কথা বলা হয়েছে আর প্রলয়কে নতুন সৃজন বেদন বলার তাৎপর্য কি, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, এটাও রেডি করে রাখবে। আর আমি আশা করছি প্রলয়লাস থেকে এই 4টা প্রশ্নের বাইরে অন্য কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে? যদি স্কুল কোনো প্রশ্ন বলে দেয় তাহলে দেখবে স্কুল এইগুলোর মধ্যে একটা দুটো প্রশ্ন বলে দেবেন। এবার আসছি 4 নম্বর, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। চির সুন্দর কাকে বলা হয়েছে, আর ভেঙে ফেলার মধ্যেই যে একটা গড়ার ইঙ্গিত রয়েছে, সেই ইঙ্গিত কিভাবে আমাদের বর্তমান কবিতার মধ্যে প্রবাহিত হয়েছে সেটি আলোচনা করো, এটাও কিন্তু রেডি করে রাখবে। আর আমি আবারও বলছি, এই প্রশ্নগুলো শুধুমাত্র কিন্তু সেকেন্ড সামার টিপের লক্ষ্যে নয়, এগুলো কিন্তু তোমাদের আগামী পরীক্ষার লক্ষ্যেও রেডি করতে হবে, কেমন? এবার আসি পরের টপিকে। দেখো, অভিষেক। অভিষেক কবিতার 5 নম্বরের প্রশ্ন। তাহলে এখানে আমি এটা 5 নম্বরের প্রশ্নগুলো দেখো কি রেখেছি। দেখো, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে প্রসঙ্গ উল্লেখ করে তার বিস্ময়ের ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদের 1+4। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমরা উত্তর রেডি করব। মহাবাহুকে আমরা জানি যে মহাবাহু হচ্ছেন মেঘনাদ, এবং তার বিস্ময়ের কারণ কি, তার ধাত্রীমাতা প্রভাষার মুখ থেকে সেই মেঘনাদের আগমনের খবর পাওয়া। হ্যাঁ, মানে সরি, একটু ভুল বললাম, যে তার হচ্ছে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর খবর পাওয়া এবং তার শোকে তার পিতা নিজেই যুদ্ধযাত্রার প্রস্তুতি নেওয়া, এই সমস্ত কারণে তিনি কিন্তু বিস্মিত হয়েছেন। এটা একটু গুছিয়ে লিখতে হবে। আমার নোটে দেওয়া আছে, যারা আমার ক্লাস থেকে দেখছো তারা নিশ্চয়ই এটা রেডি করে নিয়েছে অলরেডি, আমার নোটে দেওয়া আছে। তারপর দেখো, ঘোচাবয়ে অপবাদ বোধি রিপুকুলে, কোন অপবাদ, বক্তা কিভাবে তা ঘোচাতে চেয়েছেন। অপবাদ বলতে এই যে তার প্রিয় ভাই বীরবাহুকে মেরে ফেলেছে, এই যে অপবাদ, এই অপবাদ মেঘনাদ ঘোচাতে চেয়েছেন রাঘবকে বধ করে। তারপর দেখো তিনি কি ঘোচাতে চেয়েছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর 3 নম্বর প্রশ্ন রেখেছি, মেঘনাদ চরিত্রটা আলোচনা করো। এটা একটু ভালো করে দেখে রেখে, অনেক স্কুলে এটা দিতে পারে। মেঘনাদ চরিত্রটা আলোচনা করো, পয়েন্ট করে লিখবি কিন্তু সুন্দর করে। 4 নম্বর প্রশ্নে রেখেছি, অভিষেক কবিতা রাবণ এবং তার পুত্র ইন্দ্রজিতের মধ্যে যে কথোপকথন। কারণ আমরা এই কবিতার মধ্যে দেখেছি রাবণ এবং তার পুত্র এরাই কিন্তু কথোপকথন করেছে শেষের দিকটায়। তো তাদের এই কথোপকথন, হ্যাঁ, এই কথোপকথনকে সুন্দর করে নিজের ভাষায় লেখো। এটা একটু টাফ প্রশ্ন, তো এটা তোমরা অপশনে যদি এইটার অথবা যদি
পোলোলাস থেকে কমন পেয়ে যাও তাহলে এটা লিখবে না, এটা একটু টাফ মূলক প্রশ্ন। যদি দেখো যে না এটাই তোমার রেডি করা আছে তাহলে এটাই লিখবে। তবে এই ধরনের প্রশ্ন কিন্তু এবারে মাধ্যমিকেও আসতে পারে, তাহলে এটাও কিন্তু রেডি করে রাখবে এখন থেকে, কেমন? এবার আসে পরে দেখো নাটক, যে নাটক থেকে 4 নম্বরের প্রশ্ন একটাই লিখতে হবে। তো এখান থেকে আমি বেশ কয়েকটা প্রশ্ন রেখেছি, তোমরা এই প্রশ্নগুলোকে এখন থেকে সিলেক্ট করে রাখো। আগামী মাধ্যমিক সাজেশনেও এই প্রশ্নগুলোর মধ্যেই থাকতে চলেছে, কাজে এখন থেকে তোমরা এগুলোকে খুব ভালো করে একদম পাখির চোখ করে রেডি করে নাও। দেখো কি কি প্রশ্ন রেখেছি। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা। এই কাদের উদ্দেশ্যে এই কথাগুলি বলা হয়েছে, এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার মানসিকতার পরিচয় দাও। 2 নম্বর সিরাজদৌল্লা নাট্যাংশে সিরাজদৌল্লার চরিত্রটি বিশ্লেষণ করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চরিত্রটি। তারপরে দেখো আরো অনেকগুলো চরিত্র আছে, তবে আমি সেকেন্ড সামারটিভের জন্য শুধু সিরাজ চরিত্রটাই তোমাদের পড়তে বললাম, বাকিগুলো এখন দিলাম না, ওটা আমি ফাইনালের সময় ভেবে দেখবো দেবো কিনা। তারপর দেখো পরের প্রশ্ন রেখেছি, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কোন জাতির কথা বলা হয়েছে, তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, রেডি করে রাখবে অবশ্যই। 4 নম্বর দেখো বলা আছে, আমার রাজ্য নয় আমার রাজনীতিও নাই। এখানে আছে শুধু প্রতিহিংসা। বক্তা ঘসরি বেগম, তিনি বক্তার এরূপ মন্তব্যের কারণ কি, বা বক্তা কেন এ কথা বলেছেন সিরাজকে, এই কথা এই টপিকটা কিন্তু তোমরা একটু রেডি করে নেবে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে রেডি করে নেবে যে বক্তা কেন বলেছে, তার কি প্রতিহিংসা ছিল বা তার প্রতিহিংসার কারণ কি, কারণ তিনি প্রতিহিংসা বশতই তো কথাগুলো বলেছে, তাহলে কেন তার প্রতিহিংসা, এই কথাগুলো সুন্দর করে একটু গুছিয়ে লিখতে হবে। এখানে বেশি না, তোমরা এখানে কিন্তু 120 নম্বর 120টা ওয়ার্ডে লিখবে। হ্যাঁ, 120টি শব্দে লিখবে, বেশি শব্দ এখানে রাখবে না, 120টি শব্দ রাখবে, কেমন? 120 থেকে 125টি শব্দ, কারণ এটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন, 5-এর নয়। 5-এর হলে 150টি শব্দ রাখা যায়, এটা 120টি শব্দে তোমরা লিখবে। এরপরে দেখো আরো কয়েকটা প্রশ্ন আছে। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিল? আমরা জানি ওয়াটসকে একটি পত্র লিখেছিল, তো সেই পত্র কারণবশত সম্রাটের হাতে আসে, তো সেই পত্রটিতে কি লেখা ছিল সেটা মুন্সিজিকে অনুবাদ করে সবাইকে শোনাতে বলছিলেন, তো সেই পত্রের বিষয়টা তোমরা লিখবে। তারপর দেখো কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, আমরা নাটকের প্রথমে এই কথাটা পাই যে নবাব তার সভায় আসীন ইংরেজ প্রতিনিধি ওয়াটসকে উদ্দেশ্য করে কথাটা বলছে যে তোমরা ভদ্রতা অযোগ্য, কারণ তোমরা আমার অবর্তমানে তোমরা যে কর্মকাণ্ডগুলো করছো সেটা সত্যি বলতে গেলে শাস্তি মানে ক্ষমার অযোগ্য। তো সেটাই বলছি, এই কথাগুলো বলার কারণ কি, এই প্রশ্নটা দেখবে খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন, এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখবে বেশিরভাগ স্কুলে তোমরা এই দুটোর মধ্যে একটা কমন পাবে, এটা আমি আজকে এখানে দাঁড়িয়ে বলে গেলাম যে এটা কিন্তু কমন পাবেই তোমরা বেশিরভাগ স্কুলে। তারপর এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, কে কার উদ্দেশ্যে কথা বলেছে, এ কথা বলার কারণ কে, এটাও নবাবই বলেছে। এই যে কিন্তু ভদ্রতা অযোগ্য তোমরা, এই ঘটনার পরেই কিন্তু এই কথাটা বলেছে, অর্থাৎ ওয়াটসকে তিনি কিন্তু তার সভা থেকে তাড়িয়ে দিতে চেয়েছেন, তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। আর তারপর দেখো লাস্ট রেখেছি, আজ বিচারের দিন নয় আজ সৌহার্দ্য স্থাপনের দিন, বক্তা কেন এই কথা বলেছেন, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে, ঠিক আছে? তো মনে রাখবেন নাটক থেকে 4 নম্বরের প্রশ্ন হলেও এখানে 1+3 এইরকমই প্রশ্ন থাকবে সবগুলো, চরিত্রগুলো হলে শুধু একমাত্র 4 নম্বরে থাকবে পুরোপুরি, তাছাড়া 1+3 এটা থাকবে। তাহলে খুব সুন্দর করে প্রথমে উৎস দিয়ে ওই প্যারাতে তুমি বক্তা পরিচয়টা লিখে দেবে, উৎসের প্যারাতে বক্তার পরিচয় লিখে দেবে। মনে করো যে এই প্রশ্নটা, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তাকে বা কে কার উদ্দেশ্যে কথা বলেছে, তাহলে আমরা কি লিখবো? প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটকের 3য় অঙ্কের প্রথম দৃশ্যে আলোচ্য উক্তিটির বক্তা হলেন সিরাজদৌল্লা। তিনি কার উদ্দেশ্যে বলেছেন? তিনি তার সভায় উপস্থিত ইংরেজ প্রতিনিধি ওয়াটসের উদ্দেশ্যে এই কথাগুলি বলেছে। এইভাবে কিন্তু একটা প্যারা শেষ, 1 নম্বর। তারপরে লিখবে যে এই কথা বলার কারণ কি, তুমি পয়েন্ট করতে পারো, এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখবে, কেমন? এরপরে চলে আসি আমরা, দেখো আমাদের যেটা উপন্যাস রয়েছে কোনি, অর্থাৎ 7ম থেকে 10ম অধ্যায়, এর মধ্যে যে যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে আমি সেখানে থেকে কয়েকটা প্রশ্ন রেখেছি, একটু রেডি করবে, এগুলোকে আরেকবার জাস্ট পড়বে, তোমরা তো পড়েছো জানি, আরেকবার একটু চোখ বুলিয়ে নাও। দেখো যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে,
কখন বক্তা কোনিকে যন্ত্রণা বুঝতে বলেছে, উদ্ধৃত অংশটি বলা কারণকে। তারপর দুজনে মিলে দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝাপড়া হয়ে গেল, দুজনকে কি বোঝাপড়া হয়ে গেল। তারপর ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠলো, কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল, কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। তারপর দেখো রেখেছি তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তিকে তিনি কিভাবে উদ্দীপ্ত করে তুলেছিলেন তা লেখো। তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে তৈরি করবে। হ্যাঁ, এই যে এটা বুকের মধ্যে পুষে রাখুক, কাকে কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে বক্তা এরূপ মন্তব্য করেছে। দেখো আর কয়েকটা রেখেছে এখানে। ক্ষিতীশ সারা সকাল অ্যাপোলে অপেক্ষা করেছে, কোনি আজও আসেনি, কোনিকে ক্ষিতীশ কি জন্য অপেক্ষা করেছে, কোনির না আসার কারণ লেখো। তারপর খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। এরপর দেখো লিখেছি কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, কে কার উদ্দেশ্যে কথা বলেছে, এর মাধ্যমে বক্তার কেমন মনোভাব ফুটে উঠেছে। তারপর ট্যালেন্ট ঈশ্বরের দান, কে এ কথা বলেছে আর এ কথা বলার তাৎপর্য লেখো, অথবা কোন প্রসঙ্গে বক্তা এ কথা বলেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। তারপর দেখো লাস্ট লিখেছি যে আমরা কি খাবো খিদ্দা, বক্তা কোন পরিস্থিতিতে এরূপ উক্তি করেছে। অর্থাৎ যখন কোনির দাদা কমল পাল মারা যায় তখন কিন্তু বক্তা কোনি এই কথাটি বলেছিল তার ট্রেনার খিদ্দার উদ্দেশ্যে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে রেখো। এবার আসছি প্রতিবেদন, তোমাদের যে লাস্ট টপিক থাকবে প্রতিবেদন, কি কি প্রতিবেদন তোমরা দেখে যাবে। দেখো তোমার এলাকায় একটি নতুন হাসপাতাল কিংবা বিদ্যালয় কিংবা গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়েছে, তো সেই প্রতিষ্ঠিত হওয়ার বিষয় নিয়ে তুমি একটা সংবাদপত্রে একটা প্রতিবেদন লিখবে। তারপর দেখো লিখেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এটা কমন একটা, সবার সাজেশনে এটা থাকে, তো আমিও রেখেছি কারণ এটা নর্মালি বেশিরভাগ স্কুলে এটাই দিয়ে রাখে, ঠিক আছে। যদি একটু এদিক ওদিক না করে তো এটাই সরাসরি দিয়ে রাখে, তো এটা একদম নর্মালের মধ্যে যদি বলি তাহলে এই প্রতিবেদনটা দিতে পারে, তাহলে এটা অবশ্যই দেখে রাখবে। তারপরে দেখো বলছে তোমার বিদ্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিবস পালিত হলো, তো এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো। এটা এবারের জন্য একটু ভালো ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, কারণ এবার যেহেতু আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির এই জন্ম শতবর্ষ মানে 125তম জন্মদিবস স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে পালন করেছি, তো তোমরা পালন করেছো কিনা এই বিষয়ে একটা প্রতিবেদন তোমাকে লিখতে হতে পারে, তো একটু ভালো করে সাজিয়ে এনে লিখে রেখো বা তৈরি করে রেখো, আসতে পারে। এবার দেখো 4 নম্বর রেখেছি তোমার এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন হয়েছে, এগুলো খুব কমন একটা প্রতিবেদন, এগুলো অবশ্যই রেডি করে রাখতে হবে। এবার আসছি পরে, দেখো কি দিয়েছি, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ছাত্রছাত্রীরা মোবাইলের প্রতি ভীষণভাবে আসক্ত, তো এই মোবাইলের প্রতি আসক্ত হওয়াটা নিয়ে তুমি একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, এই নিয়ে তুমি একটা প্রতিবেদন লিখছো একটা সংবাদপত্রে, কেমন। তারপর দেখো দিয়েছি বর্তমানে অত্যাধিক প্লাস্টিকের ব্যবহার, এটাও একটা কমন একটা প্রতিবেদন, এটাও প্রায়শই দেখা যায়, তো আমি এটাও রেখেছি যে প্লাস্টিক ব্যবহারে দূষিত হচ্ছে পরিবেশ, সেই নিয়ে একটি প্রতিবেদন লেখো। আর তারপর লাস্ট রেখেছি যে একটা মানে তোমার একটা দায়িত্বর মধ্যে পড়ে যেটা, যে বর্ষাকালে তোমার এলাকায় রাস্তার বেহাল অবস্থা, এই বিষয়ে প্রশাসনের দৃষ্টিগোচর করার জন্য একটি বহুল প্রচলিত সংবাদপত্রের মধ্যে তোমার এলাকার পরিস্থিতির কথা জানিয়ে একটা প্রতিবেদন লেখো। তাহলে এটাও তুমি কিন্তু রেডি করে রাখতে পারো, হয়তো একটু বেশি রেখেছি, তো তোমরা এর মধ্যে থেকে অ্যাটলিস্ট তোমার মতো করে মানে সবগুলো রেডি করে রাখা ভালো, কারণ কোনটা কমন পেয়ে বলা তো যায় না। তো আশা করছি এর মধ্যে তোমাদের বেশিরভাগ স্কুলেই একটা দুটো কমন পড়বেই। আচ্ছা এবারে আমাদের কিন্তু সিলেবাসের মোটে সবগুলো আলোচনা করলাম, কিন্তু তোমরা স্যার আপনি তো সবই বললেন কিন্তু এমসিকিউ এসিকিউ তো বললেন না, ওখান থেকেও তো 7 এবং 8 15 নম্বর কোশ্চেন রয়েছে। দেখো এমসিকিউ এসিকিউ না এভাবে সাজেশন দেওয়া যায় না, এটা তোমরাও হয়তো মানো। তো আমি বলবো কি এমসিকিউ এসিকিউর জন্য আমাদের যে লাইভ ক্লাসগুলো হয়েছে বিভিন্ন টপিক ধরে ধরে আমি যে করিয়েছি সেগুলোকে একটু ভালো করে দেখো, আর তোমাদের টেক্সট বইটাকে গুরুত্ব দিয়ে পড়ো। হ্যাঁ এই একটাই কথা সব স্যারেরাই বলেন, আমিও বলছি যে টেক্সট বইটাকে একটু গুরুত্ব দিয়ে পড়ো, লাইন ধরে পড়ো, তোমাদের এমসিকিউ এসিকিউ নিয়ে কোনো সমস্যার কথা নয়। আর ব্যাকরণে বলে রাখি যে তোমরা ব্যাকরণে কি কি পড়বে, তো প্রথমেই বলবো যে প্রত্যেকটা সমাসের সংজ্ঞা ভালো করে দেখে রাখো, সংজ্ঞা দিয়ে হয়তো একটা আসতে পারে, কিংবা তোমরা দেখে রাখবে উপপদ তৎপুরুষ সমাস, এটা একটু দেখে রাখবে, কোন সমাসের নাম প্রাদি তৎপুরুষ, এটা একটু দেখে রাখবে। তারপর তোমরা দেখে রাখবে যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, এটা একটু দেখে রাখবে। তারপর একটু দেখে রাখবে যে ওই নাবাচক বহুব্রী আর দ্বিগু সমাসের মধ্যে পার্থক্য, কর্মধারয় সমাস আর তৎপুরুষ সমাসের মধ্যে পার্থক্য, এই জাতীয় কিছু প্রশ্নগুলো তোমরা দেখে রাখতে পারো, যেগুলো তোমাদের আসার মতো রয়েছে। তো আমি সেগুলো নিয়ে কোনো সাজেশন লিখিনি, আসলে সেটা লেখাটা উচিত হবে না,
কারণ তোমরা হয়তো ওর মধ্যে যদি আবদ্ধ থাকো তাহলে তোমাদের কমন নাও পড়তে পারে। তো যেগুলো নিয়ে তোমাদের উদ্বেগের বিষয় ছিল সেগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। তো আশা করি তোমাদের এই প্রতিবেদন এই হচ্ছে সাজেশনটা তোমাদের কাজে লাগবে। তো আশা করি এই সাজেশনে তোমরা মূল্য পাবে। তো যদি তোমাদের এই সাজেশন কাজে লাগে তাহলে আমি বা আমরা ফিজিক্স দাদার তরফ থেকে অবশ্যই কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো আর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কেমন? পরীক্ষা ভালো দিতেই হবে কিন্তু, কারণ এটা কিন্তু তোমাদের আর 5টি পরীক্ষা থেকে সম্পূর্ণ আলাদা। ক্লাস 10 হোক না সামারটিভ, তাতে কি হয়েছে, তোমার লক্ষ্য রাখতে হবে যে আমি মাধ্যমিক পরীক্ষার ছোট ছোট যুদ্ধের প্রস্তুতি নিতে বসেছি। এই লক্ষ্যে তুমি পড়াশোনা করো আর পরীক্ষা দাও। ঠিক আছে, সবাই ভালো থেকো।